ক্রিম ব্লাশের বদলে আমি লিকুইড লিপস্টিকটাকে বেশি প্রেফার করি ব্লাশ হিসাবে। সেটার কারণ হচ্ছে এবার আমি এক সাইডে পাউডার লক করবো আর এক সাইডে আমি নর্মালি রাখবো, এরকমই মানে ফিক্সার স্প্রে করা অবস্থায় আমি এক সাইড রাখছি, এক সাইডটা আমি আগে পাউডার লক করে তোমাদের দেখাচ্ছি। কম্প্যাক্ট পাউডারের মধ্যে সামান্য টিন্ট থাকে, যে কারণে এটা মেকআপের ভেতরের যে কালারগুলো আছে যেটাকে লক করবে সেই কালারগুলোকে কিছুটা চেঞ্জ করে দেয়, যেটা লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার বা ট্রান্সপ্যারেন্ট পাউডার যেটা করে না। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইয়োর বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। কিছু জনের মেকআপ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স ছিল, সেটার আনসারই দেবো আজকে এই ভিডিওতে। আমি প্র্যাকটিক্যালি যখন করে দেখাবো সেটার তোমরা আরও বেশি ক্লিয়ারলি আনসারটা পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমরা কমপ্লিট দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা মেকআপ রিলেটেড আরও অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে, এবং আরও নতুন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তাহলে শুরু করি। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার দিয়ে স্কিন টাইপ অনুযায়ী ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। স্কিন টাইপ অনুযায়ী মেকআপের আগে কিভাবে স্কিন প্রিপারেশন করতে হয় সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। ডিটেলস ভিডিও তোমাদের জন্য দেওয়া আছে, দেখো স্ক্রিনের ওপরে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করবে, তারপরে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। এই গরমেও যাদের ড্রাই স্কিন তারা বাদ দিয়ে বাকি সব স্কিন, নর্মাল, কম্বিনেশন, অয়েলি, সেন্সিটিভ সব রকম স্কিনেই কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। সিলিকন বেস প্রাইমার চিনবে কি করে? প্যাকের পেছনে, বটলের পেছনে বা টিউবের পেছনে ইনগ্রিডিয়েন্টসে দেখবে কোথাও সিলিকা লেখা থাকবে। যদি সিলিকা লেখা থাকে তাহলে বুঝবে সেটা সিলিকন বেস প্রাইমার। সিলিকন বেস প্রাইমার অয়েল কন্ট্রোল করতে, ঘামটাকে কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে। টোনার আর এই প্রাইমারই কিন্তু স্কিনের ভেতরে অয়েলটাকে কন্ট্রোল করে রাখে। সুতরাং মেকআপ করার আগে কিন্তু টোনার এবং প্রাইমার, এই সিলিকন বেস প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। প্রাইমার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করার পরে প্রাইমারটা সেট হয়ে গেলে তারপরে কালার কারেকশন করতে হয়। যদি স্কিনে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে কালার কারেকশন করার কোনো দরকার নেই। আমি আজকে কালার কারেকশন করে দেখাবো তোমাদেরকে। গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করার আমি খুব একটা সুযোগ পাই না, আজকে সুযোগ পেয়েছি, আমি গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করে দেখাবো আর অরেঞ্জ কারেক্টারটাও অ্যাপ্লাই করে দেখাবো। আমি এখানে ইনসাইটের প্রো কনসিল এই প্যালেটটার থেকে গ্রিন কালার কারেক্টারটা এটা আমি অ্যাপ্লাই করব। আমি অল্প করে প্রোডাক্ট নিচ্ছি। গ্রিন রেডনেসটাকে কাটতে হেল্প করে, কারণ যদি এরকম ধরনের পিম্পল থাকে রেড কালারের, বা র্যাশের প্রবলেম থাকে, বা ব্রোনো থাকে যেটা রেড হয়ে আছে, এরকম যদি থাকে তাহলে তোমরা এইভাবে গ্রিন কারেক্টারটা অ্যাপ্লাই করতে পারো। দেখো রেডনেসটা ঢেকে গেছে। আর এখানে হালকা ছোট ছোট দাগ আছে, এখানে হালকা ছোট ছোট স্পটস আছে, এগুলোতে আমি এই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করব। আমি ইনসাইটের এইটার থেকেই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করছি। এই অরেঞ্জ কারেক্টারটা, এই যে শেডটা আছে, এটা লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য। খুব বেশি ডিপ স্কিন টোন হলে কিন্তু এই অরেঞ্জ কারেক্টারটা যাবে না, তখন কিন্তু একটু ডিপ শেডের অরেঞ্জ কালারটা নিতে হবে। স্কিন টোন, আমাদের যে অ্যাকচুয়াল স্কিন টোনটা যত লাইট হবে অরেঞ্জ কারেক্টারটা কিন্তু তত লাইট হবে। যাদের খুব ফেয়ার, খুব ফর্সা যাদের স্কিন টোন বা কুল আন্ডারটোন যাদের, তাদের কিন্তু অরেঞ্জ কারেক্টারও যায় না, তাদের কিন্তু পিচ কারেক্টার অ্যাপ্লাই করতে হয়। সুতরাং স্কিনের কালার যত ডিপ হবে অরেঞ্জ কারেক্টারের কালারটাও কিন্তু ডিপ হতে থাকবে। এবার আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে আমি এই কারেক্টারগুলোকে ঢেকে দেবো, সেটাকে নিউট্রালাইজ করা বলে। আমি আবারও ইনসাইটের প্রো কনসিল এই প্যালেটটা ইউজ করব। এখান থেকে আমি আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার নেব। এই যেটা আমার স্কিন টোন থেকে অনেকটাই ডার্ক, প্রায় 2 শেড ডার্ক আছে। আমি এই কনসিলারটা নেব, নিয়ে এটার ওপরে আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করব। বেশি প্রেশার করবে না, তাহলে কিন্তু নিচের লেয়ারটা উঠে আসবে। হালকা হাতে অ্যাপ্লাই করবে। দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, মানে হয়তো টাচ আপ করছো, 1-8 ঘন্টা পরে আবার অয়েল সিক্রিয়েশন হয়ে যাচ্ছে, যাদের খুব বেশি পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, অতিরিক্ত অয়েলি স্কিন, তারা কিন্তু লিকুইড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে। লিকুইড প্রোডাক্টগুলো কীরকম হয়? এইরকম যে প্যাকেজিংগুলো হয় কনসিলার বা কারেক্টারের, যে এরকম ধরনের প্যাকেজিং হয়, বা এরকম টিউব ফর্মে যে প্যাকেজিংগুলো থাকে, টিউব ফর্মে বা এরকম ধরনের প্যাকেজিং যেগুলো থাকে, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা এরকম প্যাকেজিং হতে পারে বা এরকম ধরনের টিউব ফর্মেও আসতে পারে। এই সব যে প্রোডাক্টগুলো হয় এগুলো কিন্তু লিকুইড প্রোডাক্ট হয়। কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিনদের জন্য এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করাটা ভালো। কেমন?
অয়েল সিক্রিয়েশনের কারণে যেরকম বেস খারাপ হয়ে যাওয়ার প্রবলেম থাকে, এরকম ধরনের লিকুইড কনসিলার বা লিকুইড কালার কারেক্টর যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে বেসটা খুব একটা খারাপ হওয়ার চান্স থাকে না। কেমন? তোমরা ক্রিম প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করবে। ক্রিম প্রোডাক্ট কোনগুলো? এরকম ধরনের প্যালেট যেগুলো থাকে, যেখানে একটার সঙ্গে তুমি অনেকগুলো কালার পাচ্ছ, প্যালেট প্রোডাক্টগুলো সবসময় কিন্তু ক্রিম প্রোডাক্ট হয়। এরকম সিঙ্গেল টাইপের যেগুলো থাকে সেগুলোও কিন্তু ক্রিম প্রোডাক্ট হয়। এগুলো ক্রিম বেস প্রোডাক্ট। এগুলো কিন্তু অয়েলি স্কিন বাদ দিয়ে বাকি সব স্কিনেই অ্যাপ্লাই করা যায়। অয়েলি স্কিনের ক্ষেত্রে এরকম ধরনের ক্রিম প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। ঠিক আছে? যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা ক্রিম প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করবে, তারা লিকুইড প্রোডাক্টগুলোর দিকে যাবে। ঠিক আছে? বাকি যত স্কিন আছে তারা সবাই প্যালেট ইউজ করতে পারো। প্যালেট অ্যাকচুয়ালি ক্রিম প্রোডাক্ট হয়, ওখানে অয়েল কোয়ান্টিটিটা বেশি থাকে। প্যালেটটা দেখবে একটু অয়েল, একটু ক্রিম টাইপের হয় প্রোডাক্টগুলি। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এই যে আমি এখন প্রসেসটা করলাম, এই কালার কারেকশনের যে প্রসেসটা করলাম, এটাকে আমি এখন লক করব। যাদের ড্রাই স্কিন, মানে গরমেও যাদের ড্রাই স্কিন, তাদের এই প্রসেসটা না করলেও চলবে। বাকি সব স্কিনেই কিন্তু এই প্রসেসটা করতে হয়। কেমন? অল্প করে পাউডার নেব। আমি ইনসাইটের লুজ পাউডারটা নিচ্ছি, এইচডি লুজ পাউডারটা। অল্প করে পাউডার নেব, নিয়ে যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, কারেক্টর অ্যাপ্লাই করেছি, কনসিলার অ্যাপ্লাই করেছি, সেই সব জায়গায় আমি এইভাবে অল্প অল্প করে পাউডার নিয়ে কনসিলারটাকে লক করে দেব। যাদের মোটামুটি অয়েলি স্কিন, মানে খুব বেশি অয়েলি স্কিন না, গরমের দিনে হয়তো সামান্য কিছু অয়েল সিক্রিয়েশন হয় বা কম্বিনেশন স্কিন যাদের, তারা কিন্তু ক্রিম প্রোডাক্ট, ক্রিম কনসিলার বা ক্রিম কারেক্টর অ্যাপ্লাই করতে পারো। তারপরে তোমরা এই প্রসেসটা করে নেবে, পাউডার লকের প্রসেসটা। তাহলে মেকআপটা নষ্ট হবে না, মানে বেসটা খারাপ হবে না। এইভাবে আমি অল্প অল্প করে পাউডার নিয়ে লক করে দেবো। আমি যেখানে যেখানে কারেক্টর অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাতেই আমি পাউডার লক করব। বেশি বেশি করে পাউডার নেবে না, অল্প সামান্য পাউডার নিয়ে ব্লেন্ড করে দেবে ভালো করে। ঘষবে না, রাব করবে না কিন্তু। আমি এইভাবে অ্যাপ্লাই করছি, এইভাবে, যেভাবে বিউটি ব্লেন্ডারটাকে ট্যাপ করে ওইভাবে, এইভাবে আমি অ্যাপ্লাই করছি। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে NYBE ডিউই ড্রপ যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা ভীষণ লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। গরমের দিনে আমরা একটু লাইট ওয়েট ফাউন্ডেশন চাই, যেটা মানে একটু ন্যাচারাল ফিনিশও দেয়, খুব বেশি হেভি হবে না। এটা বলে ঠিকই যেটা কভারেজ, ফুল কভারেজ, কিন্তু এটা ফুল কভারেজ মোটেও দেয় না। এটা খুব সুন্দর, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন না, এটা ভীষণ লাইট কভারেজ দেয় ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা দিনের বেলাতেও তোমরা মানে কমফোর্টেবলি অ্যাপ্লাই করতে পারো। আমার শেড হচ্ছে নাম্বার 9 ক্যাফে AU লেট। আমি কিছুটা ফাউন্ডেশন বের করে নেব, একটু ওয়ার্ম আপ করব, ফেসের মাঝখানে অ্যাপ্লাই করব। ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেব। ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। যেহেতু এটা একটা ডিউই ফিনিশ ফাউন্ডেশন, খুব সুন্দর একটা শাইন এসছে ফেসে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। আমি সুইস বিউটি 02 নাম্বার কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা একটা হাইলাইটিং কনসিলার। এবার আমি এটাকে ব্লেন্ড করব। এই যে লাইনটা হয় এটা কিন্তু ওপর দিকে যাবে না, এটা কিন্তু ওপর দিকে ব্লেন্ড হবে না। এই যে লাইনটা যায় এটা কিন্তু নিচের দিকে ব্লেন্ড হবে। কনসিলারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা লিকুইড কনসিলার অ্যাপ্লাই করব। এটা শেড হচ্ছে 06 রিচ ট্যান। এটা ইনসাইটের HD কনসিলার। এটা দিয়ে আমি ব্রঞ্জারটা করে নেব। লিকুইড ব্রঞ্জার হিসেবে আমি এটাকে অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে ব্রঞ্জারের শেডটা অ্যাপ্লাই হয় সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করে নেব। ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার কোথায় অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি আগে তোমাদেরকে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো।
এয়ার লাইনের দিকে ব্লেন্ড করতে হবে। মাই গ্ল্যামের লিপস্টিকে যে ইয়ামি শেডটা আছে সেটা খুব সুন্দর একটা পিঙ্ক শেড, সেই শেডটাই আমি ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করছি। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ক্রিম ব্লাশের বদলে আমি কেন লিকুইড লিপস্টিকটাকে ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করাটাকে প্রেফার করি, সেটা আমি তোমাদেরকে বলবো। সেটার কারণ হলো আমি এখানে হাতের পেছনে কিছুটা ব্লাশ লিপস্টিক বের করে নিয়েছি, আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে তুলে আমি আগে অ্যাপ্লাই করিনি, তারপরে বলছি। ক্রিম ব্লাশের বদলে আমি লিকুইড লিপস্টিকটাকে বেশি প্রেফার করি ব্লাশ হিসাবে। সেটার কারণ হচ্ছে ক্রিম কি হয়, ক্রিম যখন আমরা অ্যাপ্লাই করি, যে কোনো ক্রিম যখন আমরা অ্যাপ্লাই করি তখন সেটা কিছুক্ষণ পর স্কিনের ভেতরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক না? যখনই আমরা কোনো ক্রিম কিছু অ্যাপ্লাই করি, ক্রিম প্রোডাক্ট হোক বা ক্রিম যা কিছু অ্যাপ্লাই করি, সেটা কিন্তু কিছুক্ষণ পরে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, পেনিট্রেট হয়ে যায় স্কিনের ভেতরে। ক্রিম ব্লাশও কিন্তু ক্রিম ফর্মেই আসে, সেটাও কিন্তু কিছুটা হলেও স্কিনের ভেতরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, সে কারণে কিছুক্ষণ পরে ব্লাশের কালারটা লাইট হয়ে যায়। আমার যেটা মনে হয় লিকুইড লিপস্টিক কি হয়, এটা হচ্ছে কিছুক্ষণ পরে তোমার অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে এটা স্কিনের ওপরের লেয়ারেই কিন্তু থেকে যাবে, এটা কিন্তু স্কিনের ভেতরে অ্যাবজর্ব করবে না। যেহেতু এটা ড্রাই হয়ে যাবে সে কারণে স্কিনের ওপরের লেয়ারেই থেকে যাবে, আর এটা লং লাস্টিং হবে। যতক্ষণ তুমি মেকআপটা তুলছো ততক্ষণ অবধি কিন্তু ব্লাশটা এরকমই থাকবে, এটাই কারণ। এবার দেখো, ফাউন্ডেশন, কনসিলার, ব্রঞ্জার, লিকুইড ব্লাশ, লিকুইড ব্রঞ্জার আমি সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই পুরো ব্যাপারটাকে আমি পাউডার লক করব। পাউডার লক যদি আমি না করি তাহলে কিন্তু মেকআপটা ট্রান্সফার প্রুফ হবে না। আমি একটা ক্লিন টিস্যু নিয়েছি। মেকআপটা কিন্তু ট্রান্সফার প্রুফ হবে না, পাউডার লক কিন্তু করতে হবে, না হলে কিন্তু মেকআপটা এরকম উঠে আসবে। আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাউডার লক করার আগে আমি একবার ইনসাইটের মেকআপ ফিক্সারটা স্প্রে করে নেব। এবার আমি এক সাইডে পাউডার লক করব আর এক সাইডে আমি নর্মালি রাখবো, এরকমই, মানে ফিক্সার স্প্রে করা অবস্থায় আমি এক সাইড রাখছি, এক সাইডটা আমি আগে পাউডার লক করে তোমাদের দেখাচ্ছি। ফেসের রাইট সাইডটা পাউডার লক করছি। ভালো করে চেপে চেপে পাউডার লক করতে হবে যাতে বেসটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এক্সট্রা পাউডারটা আমি ঝেড়ে দেবো। এই সাইডটা আমি ফিক্সার অ্যাপ্লাই করেছি, মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করেছি। এই সাইডটা আমি মেকআপ ফিক্সারের সাথে লুজ পাউডার অ্যাপ্লাই করেছি। একটা ক্লিন টিস্যু নিয়েছি। আগে আমি এই সাইডটা দেখাই, কারণ এই সাইডটা উঠবে না। দেখো, মেকআপ কিন্তু ট্রান্সফার হয়নি, দেখলে? এই সাইডটা কিন্তু মেকআপ ট্রান্সফার হয়নি। শুধু মেকআপ ফিক্সার দিয়ে কিন্তু মেকআপ সেট হয় না, লুজ পাউডারটাও কিন্তু ভীষণ দরকার। এবার এই সাইডটা দেখো, আটকেই যাচ্ছে, ট্রান্সফার হয়েছে। এটাই হচ্ছে কারণ যে লুজ পাউডারটা অ্যাপ্লাই করাটাও কিন্তু ভীষণ দরকার সব স্কিনের ক্ষেত্রেই। এবার এই সাইডটাও আমি লুজ পাউডার দিয়ে সেট করে দেব। এবার একটা কোয়েশ্চেনের আনসার দিচ্ছি। একজনের প্রশ্ন ছিল যে ক্রিম বা লিকুইড ব্লাশ, ব্রঞ্জার, কন্ট্যুর এসব অ্যাপ্লাই করার পরে যখন আমরা পাউডার সেট করি, পাউডার সেট করার পরে কি আবার পাউডার ব্লাশ, পাউডার ব্রঞ্জার বা পাউডার কন্ট্যুর এগুলো অ্যাপ্লাই করাটা কি দরকার, নাকি না করলেও চলবে? ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, সামনেই দেখতে পাচ্ছ তোমরা, ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে এর পরে যদি কোনো পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই না করা হয় তাহলেও কিন্তু চলবে, ঠিক আছে? যদি ন্যাচারাল মেকআপ করতে হয় বা দিনের বেলার কোনো মেকআপ
পার্টি ফাংশনের জন্য দিনের বেলায় কোনো মেকআপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এর ওপরে তোমরা যদি পাউডার ব্রঞ্জার বা পাউডার ব্লাশ বা পাউডার কন্ট্যুর অ্যাপ্লাই নাও করো তাও কিন্তু চলবে। এরপরে আইব্রো, আই মেকআপ আর লিপস্টিক অ্যাপ্লাই করবে, মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর রেডি মনে হবে মেকআপটা। রাত্রের পার্টিতে যাচ্ছ বা এমন কোনো জায়গায় যাচ্ছ যেখানে খুব সুন্দর গর্জিয়াস ভাবে তোমাকে সাজতে হবে, সেক্ষেত্রে তুমি এর ওপরে আরেকবার পাউডার ব্রঞ্জার বা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো ওপরে। এটা হচ্ছে চয়েসের ওপরে। মেকআপটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চয়েস হয়। কেউ হয়তো একটু বেশি ডিপ মেকআপ পছন্দ করে, কেউ ন্যাচারাল মেকআপ পছন্দ করে, কেউ একটু মানে ভীষণই হালকা মেকআপ পছন্দ করে, ঠিক আছে? তো এটাতে চয়েসের ওপরে ডিপেন্ড করে, সেটা তোমার নিজের পার্সোনালিটি, তোমার নিজের ইচ্ছার ওপরে ডিপেন্ড করে। তুমি যদি চাও এর ওপরে তুমি করতে পারো, তুমি যদি না চাও যে না আমি এরকমই রাখবো, আমার এরকমই ভালো লাগছে দেখতে, এরকমই ন্যাচারাল লাগছে, তাহলে আমি করবো না, দ্যাটস ইট, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন ছিল, যদি পাউডার ব্রঞ্জার বা পাউডার ব্লাশ বা পাউডার কন্ট্যুর এগুলো যদি অ্যাপ্লাই না করি তাহলে কি লুজ পাউডারের অ্যাপ্লাই করার পরে ভেতরের যে ক্রিম প্রোডাক্টগুলো সেগুলো কি আর দেখা যাবে না, সেগুলো কি ভিজিবল হবে না? অবশ্যই ভিজিবল হবে, দেখতেই পাচ্ছ কতখানি ভিজিবল হচ্ছে, ফেসের শেডগুলো কত ভালো বোঝা যাচ্ছে। আমি তোমাদের আগের দিনের ভিডিওতেও দেখিয়েছিলাম, ঠিক আছে? তখন তো আমি তার উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেটা যদি আরও লাইট কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম তাহলে আরও বেশি করে ভিজিবল হতো, ঠিক আছে? তো এইভাবে ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে এরকমই রাখতে হয়। যদি তুমি মনে করো আমি একটু গর্জিয়াস মেকআপ করবো, তাহলে তুমি এর উপর আবার পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতেই পারো, তোমার ইচ্ছে। নন ট্রান্সফার বা ট্রান্সফার প্রুফ মেকআপের ক্ষেত্রে, লং লাস্টিং মেকআপের ক্ষেত্রে কিন্তু মেকআপের বেস মানে ক্রিম বা লিকুইড বেসটা ক্রিয়েট করার পরে সব রকম প্রোডাক্ট, ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্যুর, ব্রঞ্জার, ব্লাশ, তুমি যা কিছু ক্রিম বা লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চাও সেটা অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাকে লুজ পাউডার দিয়ে সেটা লক করতেই হবে। লুজ পাউডার দিয়ে যদি তুমি মেকআপটাকে সেট না করো তাহলে মেকআপটা কিন্তু ট্রান্সফার প্রুফ হবে না এবং লং লাস্টিংও হবে না। সেটা আমি এখনই তোমাকে টিস্যু দিয়ে টেস্ট করে দেখিয়ে দিয়েছি। লুজ পাউডারের বদলে তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও এই প্রসেসটা করতে পারো, লক করতে পারো, কিন্তু কম্প্যাক্ট পাউডারটা অত বেশি প্রেফার করা হয় না, কারণ কম্প্যাক্ট পাউডারের লংজিভিটিটা কম থাকে। কম্প্যাক্ট পাউডারের মধ্যে সামান্য টিন্ট থাকে, যে কারণে এটা মেকআপের ভেতরের যে কালারগুলো আছে যেটাকে লক করবে সেই কালারগুলোকে কিছুটা চেঞ্জ করে দেয়। কেমন? যেটা লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার বা ট্রান্সপ্যারেন্ট পাউডার যেটা করে না। ট্রান্সলুসেন্ট পাউডার যেরকম পিএসসির এই ট্রান্সলুসেন্ট পাউডার, এটা পুরোপুরি হোয়াইট পাউডার, এটা একেবারে হোয়াইট পাউডার। এটা দেখো একদম হোয়াইট পাউডার, এটা কিন্তু স্কিনের মধ্যে ইনভিজিবল হয়ে যায়, এটা পুরোপুরি হোয়াইট পাউডারটা স্কিনের মধ্যে ইনভিজিবল হয়ে যায়, এটা একটা ট্রান্সলুসেন্ট পাউডার। এটা কিন্তু মেকআপটাকে সেট করবে, অথচ মেকআপের ভেতরের যে কালারটা, যেই কালারটাকে আমি সেট করব ব্লাশ বা ব্রঞ্জারের যে কালারটা, সেটাকে কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ করে না, যেটা কম্প্যাক্ট পাউডার চেঞ্জ করে দেয়। তারপরে আছে এটা রিমেলের যে স্টে ম্যাট, এটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট পাউডার, এটা দিয়েও কিন্তু মেকআপ সেট করা যায়, এটাও কিন্তু একটা ট্রান্সপ্যারেন্ট পাউডার। এটাও কিন্তু যখনই আমি এটাকে অ্যাপ্লাই করব এটা কিন্তু ভেতরের কালারটাকে চেঞ্জ না করে মেকআপটাকে সেট করে দেবে, দেখেছো? মেকআপটাকে সেট করে দেবে। লিপস্টিকটা দেখো একদম পুরো লক হয়ে গেছে, মেকআপের কালারটাকে সেট করে দেবে, যেটা কম্প্যাক্ট পাউডার করে না। কম্প্যাক্ট পাউডার কি করে, এটা আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়েছি। কম্প্যাক্ট পাউডার কি করবে, এটাকে ঢেকে দেবে, দেখেছো? টিন্ট আছে, কম্প্যাক্ট পাউডারে একটা টিন্ট থাকে, যেই টিন্টটা এই দেখো একটা কালার অ্যাড করে, এক্সট্রা কালার অ্যাড করে দিল, দেখলে? লাইট করে দিল লিপস্টিকের কালারটা। এই কারণে কম্প্যাক্ট পাউডারকে কিন্তু লক করার জন্য, মেকআপ লক করার জন্য কম্প্যাক্ট পাউডার প্রেফার করা হয় না। ট্রান্সলুসেন্ট পাউডার, লুজ পাউডার বা ট্রান্সপ্যারেন্ট পাউডার এগুলো কিন্তু মেকআপটাকে লক করার জন্যই তৈরি করা হয়েছে। তো তোমরা যখনই মেকআপটাকে সেট করবে তখন কিন্তু এই রকম লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার বা ট্রান্সপ্যারেন্ট পাউডার এরকম ধরনের পাউডার দিয়ে কিন্তু মেকআপটা লক করবে। এবার আমি বাকিটা করে নিই মেকআপ। আমি কিছুই অ্যাপ্লাই করছি না, আমি আলাদা করে আর ব্লাশ অ্যাপ্লাই করবো না, আমি হালকা একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। আমি এখানে মার্সের ফ্যান্টাসি ফেস প্যালেটটার থেকে, এটা 02 নাম্বার প্যালেট, এই মার্সের ফ্যান্টাসি ফেস প্যালেটের থেকে আমি একটা ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। এই ব্রঞ্জারটা আমি অ্যাপ্লাই করছি, আমি হালকা করে খালি একটা ব্রঞ্জার অ্যাপ্লাই করব। এবার আমি আই মেকআপ করব। আই মেকআপের জন্য কালার সিলেক্ট যখন করবে তখন ড্রেসের সঙ্গে মানানসই করে তো আমরা আই মেকআপটা করি। তো যেহেতু আমি একটা গ্রিন কালারের কুর্তি পরেছি, গ্রিনটা যেহেতু একটা কুল টোন কালার, সেখানে ম্যাচ করে গ্রিনের সাথে কিন্তু আমি
রেড, গ্রিনের সাথে রেডটা খুব ভালো যায়, রেড বা অরেঞ্জ এরকম টাইপের কালারগুলো গ্রিনের সাথে খুব ভালো যায়। কিন্তু যেহেতু আমি একটা সাটল মেকআপের দিকে যাচ্ছি, আমি যেহেতু খুব বেশি গর্জিয়াস করব না, ব্রাউন কালারটা এমন কালার যেখানে তুমি নিশ্চিন্তে যে কোনো কালারের সঙ্গে তুমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করতে পারো। যখনই বুঝতে পারবে না যে আমি কী কালারের আই মেকআপ করবো, ব্রাউনের দিকে চলে যাও। তো প্রথমে আমি একটা ব্রাউন কালার নেব, সুইস বিউটির এই আলটিমেট 04 নাম্বার প্যালেটের এই যে মাঝখানে লাইট ব্রাউন কালারটা আছে, এই ব্রাউন কালারটা দিয়ে আমি আগে ট্রানজিশন শেডটা করে নেব। এবার এই প্যালেট থেকেই একটু ডার্ক ব্রাউন, যেটা এই যে নিচে যে কালারটা, এই ডার্ক, এটার থেকে একটু ডার্ক, এটার থেকে এক শেড ডার্ক কালার, এটা এই কালারটা আমি অ্যাপ্লাই করব আউটার কর্নারে। এই কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। এবার ইনার কর্নারটুকু, এই যে ইনার কর্নারের জায়গাটা আছে, এখানে আমি নাইকার এই 07 নাম্বার প্যালেটটা থেকে এই যে লাইট একটা পিচি শিমার কালার আছে, এই শিমার কালারটা আমি অ্যাপ্লাই করব। এবার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে আই মেকআপের সঙ্গে আই শ্যাডোর কালারের সঙ্গে ব্লাশের কালারটা কিভাবে ব্যালেন্স করবে। এটা কিন্তু মেকআপে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আই শ্যাডোর কালারের সঙ্গে ব্লাশের কালারটা মানানসই করা। আই শ্যাডোর কালারের সঙ্গে যদি ব্লাশের কালারটা মানানসই না হয়, তাহলে কিন্তু মেকআপটা মোটেও ভালো লাগবে না দেখতে। সেক্ষেত্রে দুটো কালার টোন হয়, একটা ওয়ার্ম কালার টোন হয়, একটা কুল কালার টোন হয়, ঠিক আছে? ওয়ার্ম টোন আর কুল টোন। কালার হুইলে দেখো, আমি সাইডে দিয়ে দিয়েছি, কালার হুইলে তোমরা দেখতে পাবে কুল টোনের কালার কোনগুলো আর ওয়ার্ম টোনের কালার কোনগুলো। কুল টোনের যে কালারগুলো আছে সেই আইশ্যাডোর সঙ্গে সবসময় তোমরা পিঙ্ক বা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করবে। ওয়ার্ম টোন যেগুলো আছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্রাউন, এরকম গোল্ডেন, এরকম ধরনের যে আইশ্যাডোগুলো আছে, এরকম আইশ্যাডোর সাথে ব্লাশটা অ্যাপ্লাই করবে ওয়ার্ম কালারের, যেরকম ধরো কোরাল, স্যালমন। পিঙ্কটা যায় কারণ আমাদের ন্যাচারালি কিন্তু গালে একটা পিঙ্কিশ আভা থাকে, সেক্ষেত্রে পিঙ্কটা কিন্তু এই সব কালারের সঙ্গেই কিন্তু যায়। কেমন কিন্তু যাদের ধরো ওয়ার্ম কালারেরই তুমি, পার্টিকুলার ওয়ার্ম কালারেরই তুমি করছো মেকআপ, আই মেকআপ, ধরো রেড, অরেঞ্জ, ইয়েলো বা গোল্ডেন, এরকম ধরনের তুমি আই মেকআপ করছো, সেক্ষেত্রে যদি তুমি কোরাল কালার বা স্যালমন কালার, এরকম টাইপের কালারগুলোর যদি তুমি ব্লাশ অ্যাপ্লাই করো, তাহলে মেকআপটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হয়, ওয়ার্ম টোনের একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়, খুব ভালো। আর যদি ধরো তুমি ব্রাউন কালারের আই মেকআপ করেছো, ব্রাউন কালারের আই মেকআপের সঙ্গে তুমি পিঙ্ক কালারেরও ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, আবার কোরাল কালারের ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। এবার বলি স্কিন টোন হিসেবে ব্লাশ। যাদের খুব বেশি ফেয়ার স্কিন, তারা কিন্তু পিঙ্ক বা পিচ টাইপের যে কালারগুলো থাকে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। একদম লাইট কালারের যে ব্লাশগুলো হয়, সেগুলো কিন্তু ফেয়ার স্কিন টোনের জন্য। আর স্কিন টোন যত ডিপ হতে থাকবে, মিডিয়াম বা ডিপ বা ডাস্কি, যত ডিপ হতে থাকবে স্কিন টোন, কালারও কিন্তু তত বেশি ডিপ হতে থাকবে। দেখো আমি পিকচারে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। স্কিন টোনের কালার যত ডিপ হবে, ব্লাশের কালারও কিন্তু ধীরে ধীরে ডিপ হতে থাকবে, ঠিক আছে? তো এটাই হলো ব্লাশের থিওরি। নেক্সট টাইম যদি সম্ভব হয় আমি ব্লাশ নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য আনবো। তো এবার আমি আগে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমি আইল্যাশ অ্যাপ্লাই করবো, আইল্যাশ অ্যাপ্লাই করাটা দেখাবো, সে কারণে আমি হালকা করে মাস্কারা অ্যাপ্লাই করছি। আগের দিন আমি আইল্যাশ অ্যাপ্লাই করা দেখেছিলাম, সেদিনকে ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সে কারণে আমি খুব শর্টে দেখিয়েছি। আজকে আমি বলে দিচ্ছি, আইল্যাশ অ্যাপ্লাই করার প্রথমে আইল্যাশটাকে নিয়ে নেবে হাতে। যেদিকে হেয়ারগুলো ছোট থাকে সেটা হচ্ছে ইনার কর্নারের দিকে হয়, আর যেদিকে হেয়ারগুলো বড় থাকে সেটা আউটার কর্নারের দিকে হয়। তো প্রথমে আঠা লাগাবো না, প্রথমে আমি মেজারমেন্ট নিয়ে নেব। ফার্স্টে বলি, আমাদের যে আইল্যাশগুলো আছে, এই যে আইল্যাশ কিন্তু একদম চোখের ইনার কর্নার থেকে স্টার্ট হয় না, সেই কারণে ইনার কর্নার থেকে কিন্তু অ্যাপ্লাই হবে না। যেখান থেকে হেয়ার স্টার্ট হয়েছে, আমার হেয়ার স্টার্ট হয়েছে এখান থেকে, এতখানিতে কিন্তু এতখানি পাতলা যে চোখেই পড়ছে না হেয়ারটা। আমার হেয়ার স্টার্ট হয়েছে এই যে এইখান থেকে, আমার আইবলের যে ফার্স্ট স্টার্ট হয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে। তো যেখান থেকে তোমার হেয়ার স্টার্ট হয়েছে
সেখান থেকে অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে মেজারমেন্ট নেবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে, আউটার কর্নার পর্যন্ত, ঠিক এতখানি, এর নিচে যেন না যায়, এতখানি আসবে। তো সেই হিসেবে যদি আমি মাপ নিই, এখান থেকে স্টার্ট করে যদি আমি মাপ নেই, তাহলে দেখো এটা আমার চোখের থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। সেই হিসেবে মাপ নিলে এটা আমার চোখের থেকে অনেকটাই বড়। তো যতখানি বড় মোটামুটি 2টো লাইন এতখানি আমাকে ছোট করতে হবে। তো আমি এটাকে কাটবো। এবার আমি এতটা যেহেতু বড় সেহেতু আমি এতটা কাট করব। এটা আউটার সাইডটা, বাইরের সাইডটা থেকে আমি কাট করছি। এই কাট করাটা কিন্তু নেল কাটার দিয়ে কাট করলে খুব ভালো হয়। এটা যদি নেল কাটার দিয়ে কাট করা যায় তাহলে খুব ভালো হয়। আমার হাতের সামনে এখন নেল কাটার নেই, কেচি আছে, তাই আমি এটাকে কেচি দিয়ে কাট করছি। তোমাদের কাছে নেল কাটার থাকলে তোমরা যদি কাট করতে হয় নেল কাটার দিয়ে কাট করবে, খুব সুন্দরভাবে কাট হবে। এবার আমি কাট করে দিয়েছি। এবার এটা আমার সাইজ মতন হয়ে গেছে। এটা এবার আমার চোখের মাপ মতন হয়েছে। মেজারমেন্ট নেওয়াটা খুব দরকার। যেখান থেকে আইল্যাশ স্টার্ট হয়েছে সেখান থেকে আমি মেজারমেন্টটা নেব, চোখের একদম ইনার কর্নার থেকে নেব না। এবার আমি এটাতে আঠা অ্যাপ্লাই করব। এবার আমি এটাতে আঠা লাগাবো। আঠা লাগানোর জন্য আমি এরকম একটা ব্রাশের পেছন সাইডটা নিয়েছি। এবার এটাতে আমি আঠাটা লাগাবো। এর বদলে তোমরা টুথপিক দিয়েও করতে পারো বা যে কোনো হেয়ার পিন দিয়েও করতে পারো। এই ব্যান্ডে ভালো করে আঠাটা লাগিয়ে নিতে হবে। ইনার কর্নার আর আউটার কর্নারে খুব ভালো করে আঠা অ্যাপ্লাই করবে, কারণ খুলতে স্টার্ট করলে এই দুটো সাইড থেকেই খোলে। আমি আঠাটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ব্যান্ড করবে, এভাবে ব্যান্ড করবে, এভাবে এটাকে ব্যান্ড করবে, না হলে আইল্যাশ কিন্তু এরকম খাড়া হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে, একদম স্ট্রেট হয়ে থাকবে আইল্যাশ। এরকম ব্যান্ড করে এটাকে কার্ভ করে নিতে হয়, না হলে কিন্তু আইল্যাশ যখন অ্যাপ্লাই করবে সেটা কিন্তু একদম স্ট্রেট হয়ে থাকবে। অ্যাপ্লাই করবে কিভাবে দেখে নাও। আইল্যাশটাকে ধরবে, আয়নাটাকে নিচের দিক করে রাখবে, নিচের দিক করে রেখে প্রথমে মিডলে সেট করবে, তারপরে কর্নারটা সেট করবে। প্রথমে মিডলে সেট করবে, তারপরে দুদিকের কর্নারে সেট করবে। এই চোখটাও করে নেব। NY বের একটা ব্রাউন কালারের কাজল নিয়ে আমি শুধু আউটার কর্নারটা, লোয়ার ল্যাশ লাইনে শুধু আউটার কর্নারটা আমি একটু ডিফাইন করে দেবো। ববি ব্রাউন কালারটা দিয়ে আমি আগে লিপটাকে ডিফাইন করে নেব। এবার আমি সুইস বিউটির বেয়ার কালারটা অ্যাপ্লাই করব। 213 বেয়ার এই শেডটা আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। এবার লাস্টে আমি একবার ফিক্সার অ্যাপ্লাই করব। আমার মেকআপটা কমপ্লিট। আমি অ্যাকচুয়ালি আইল্যাশ অ্যাপ্লাই করি না, আমার ভীষণ উইয়ার্ড লাগে আইল্যাশ অ্যাপ্লাই করাটা। আমি যেহেতু একটু ডিটেলে তোমাদেরকে আইল্যাশের ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, সে কারণে আমি আজকে আবার আইল্যাশ পরে দেখিয়েছি। আইল্যাশ যে খুলে যায় সেটার একমাত্র কারণই কিন্তু আঠাটাকে ভালো মতো না শুকিয়ে অ্যাপ্লাই করা। আঠাটাকে একটু ভালো মতন শুকিয়ে 10-12 সেকেন্ড আঠাটাকে রেখে শুকিয়ে তারপরে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আইল্যাশটা খুলবে না, তাহলে ওটা ভালো মতন স্টিক হয়ে যাবে। যদি আঠাটাকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তুমি আইল্যাশ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আইল্যাশ খুলে যাবে, ঠিক আছে। আঠাটাকে 10-15 সেকেন্ড ওটাকে ওয়েট করবে, শুকাবে, তারপরে তুমি আইল্যাশটা অ্যাপ্লাই করবে, তাহলে আইল্যাশটা আর খুলে যাবে না। তো আজকের আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো? আমি ভীষণ সিম্পল একটা লুক রেখেছি, কারণ মেইন আমার উদ্দেশ্যটাই ছিল তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়া এবং একটু ডিটেলে মেকআপটা বলা। আজকের আমার মেকআপ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্লিজ তাদের সাথে শেয়ার করো যাদের দরকার, মানে যারা চায় শিখতে অথচ আর্থিক কারণে শিখতে পারছে না, এরকম যারা আছে তাদের সাথে প্লিজ তোমরা শেয়ার করো। যদি তোমাদের পরিচিত বা চেনা পরিচিত বা পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ থাকে তাহলে আমার এই ভিডিওগুলো তাদের সাথে প্লিজ শেয়ার করে দিও। প্লাস তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, তারাও যেন সুন্দরভাবে সাজতে পারে। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন করে মেকআপ লুক নিয়ে। আর হ্যাঁ, প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেবো। দেখা হবে নেক্সট সানডে। টাটা।